আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে আইসিটি পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাসটি করব। তোমাদের সাথে আমি আছি নাহিদ 24 থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি এখনও দেখোনি, তারা অবশ্যই ক্লাসগুলো করে তারপরে চতুর্থ ক্লাস করবা, তাহলে তোমাদের অনেক জিনিসই বুঝতে সুবিধা হবে। আর যারা ক্লাসগুলো করতে গিয়ে বুঝতেও সুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে সেগুলো জানাবা। আমি পরবর্তীতে সেগুলো নতুন একটা ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্ট বক্সে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই ক্লাসগুলা যেহেতু ফ্রি অ্যাক্সেস পাচ্ছ তোমরা ইউটিউবে, অবশ্যই ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দিবা, সবাইকে বলবা ক্লাসগুলোর কথা। চলো আমরা শুরু করি, ক্লাসের মধ্যে অনেক কথা হবে। দেখো, তৃতীয় ক্লাসে আমরা রাশিমালার আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এই রাশিমালা থেকে শুরু করতে যাচ্ছি। দেখো, রাশিমালা জিনিসটা কি? সি ভাষায় গাণিতিক এবং যুক্তিক ম্যাথমেটিক্যাল জিনিস এবং হলো কি লজিক্যাল জিনিস নিয়ে কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল, যেমন কি আছে দেখো, প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, ইনক্রিমেন্ট চিহ্ন আছে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। এই যে এগুলা ব্যবহৃত হয়, এগুলাকে অপারেটর বলে। তার মানে কি, আমাদের গাণিতিক এবং যুক্তিক যে কাজগুলো আমরা করি সেগুলোর মধ্যে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি সেগুলোকে মূলত অপারেটর বলে। দেখো, অপারেটর যে সকল ডেটার উপর বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে অপারেন্ট বলে। মানে এই যে অপারেটরগুলো যে সকল ডেটার উপর কাজ করে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হইলো তোমার অপারেন্ট। কতগুলো অপারেটর অপারেন্ট ও কনস্ট্যান্টের অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বা রাশিমালা বলে। বুঝতে পারছো রাশিমালার সংজ্ঞাটা কি? যে কতগুলো অপারেটর অপারেন্ট এবং কনস্ট্যান্টের যে অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বা রাশিমালা বলে। এখন দেখো, এখানে কিছু উদাহরণ আছে। যেমন ধরো, এভারেজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি 1+1 এর যদি এভারেজ নির্ণয় করি, এটা একটা এক্সপ্রেশন। এখন এখানে কি কি আছে দেখো, এভারেজ 1 1 2 এই চারটি হলো অপারেন্ট, এবং এই যে প্লাস সিম্বল আছে, ভাগ সিম্বল আছে, এগুলো হলো অপারেটর। আর এই যে 2 আছে, এটা হলো ধ্রুবক। তার মানে কি দেখো, এই যে 1 আছে, 2 আছে, এভারেজ আছে, এগুলা কি? এগুলা হলো অপারেন্ট। আর দেখো, এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, এগুলা কি? এগুলা হলো অপারেটর। আর এই যে 2 যে আছে, 2, এটা হলো ধ্রুবক। বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা এখন নিচের দিকে কি দেখব? সিতে ব্যবহৃত অপারেটর সমূহ। আমরা সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত, আমরা কিন্তু সি প্রোগ্রামিং পড়তেছি, তো এর মধ্যে ব্যবহৃত কিছু অপারেটর আছে, সেগুলাই আমরা এখন দেখব। দেখো, সিতে ব্যবহৃত অপারেটর সমূহ। অপারেটরের সাথে সংযুক্ত অপারেন্ট বা কনস্ট্যান্টের সংখ্যার ভিত্তিতে সি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর সমূহকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। 3টা কি কি? একটা হলো ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। এই 3টা, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো, ইউনারি অপারেটরটা কি? যে সকল অপারেটরের সাথে কেবল একটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে ইউনারি অপারেটর বলে। যেমন দেখো, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এখানে কি প্লাস সিম্বল আছে, এখানে মাইনাস সিম্বল আছে, তাহলে আমরা এখানে কি বলছি? দেখো, মাত্র কনস্ট্যান্ট বাই একটি, কেবলমাত্র একটি থাকে, তাহলে কি প্লাস সিম্বল, প্লাস প্লাস দুইটা আছে, তার মানে কি একটা সিম্বলই দুইবার আছে, তার মানে কি একটি অপারেন্ট। এগুলা কিন্তু অপারেন্ট, আমরা আগেই পড়লাম, এই যে এগুলো প্লাস মাইনাস। তো একটা অপারেন্ট নিয়ে যেটা গঠিত সেটা হলো ইউনারি অপারেটর। চলো আমরা নিচের দিকে যাই। দেখো, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর হলো প্লাস প্লাস মাইনাস মাইনাস। ইনক্রিমেন্টাল অপারেটর অপারেন্ডের মান 1 বৃদ্ধি করতে, এবং ডিক্রিমেন্টাল অপারেটর অপারেন্ডের মান 1 কমাতে ব্যবহৃত হয়। তার মানে কি, ইনক্রিমেন্ট হলো 1 1 করে বাড়বে, আর ডিক্রিমেন্ট হলো 1 1 করে কমবে। এই দুটি অপারেটর চলকের পূর্বে বা পরে ব্যবহার করা হয়। চলকের পূর্বে বা পরে, আগে অথবা পরে ব্যবহার করা হয়। যদি চলকের পূর্বে থাকে তাকে বলা হয় প্রিফিক্স নোটেশন, আর চলকের পরে থাকলে পোস্টফিক্স নোটেশন। জিনিসটা খেয়াল রাখতে হবে যে ধরো, এই যে এটা একটা অপারেটর আছে, এ একটা প্লাস প্লাস দিলাম, এটা কি লিখলাম আমরা? কোথায় দিছি? পরে দিছি। তার মানে কি, পরে দেওয়ার মানে কি পোস্টফিক্স। তোমরা ইংরেজির মধ্যে পড়ছো না, প্রিফিক্স, সাফিক্স, ওইগুলোর মতো। এটা পরে দিছি, তার মানে কি পোস্টফিক্স। আর আমরা যদি প্লাস প্লাস এ দেই, তাহলে এটা কি হলো? এটা হলো, এই যে দেখো এখানে আছে প্রিফিক্স নোটেশন। খেয়াল রাখবা, এখানে দিয়ে দেওয়া আছে
প্লাস প্লাস এ এর সমতুল্য মান হলো এ এ প্লাস ওয়ান, আর মাইনাস মাইনাস এ এর সমতুল্য মান হলো এ এ মাইনাস ওয়ান। তার মানে কি এই যে এ প্লাস প্লাস এটা সমান আমরা কি করতে পারি এ সমান এ প্লাস ওয়ান, আর এটা সমান আমরা লিখতে পারি কি এ সমান এ মাইনাস ওয়ান। এইটা এগুলো মাথায় রাখবে, এগুলো খেয়াল রাখতে হবে একটু। দেখো আমরা নিচের দিকে দেখি, দেখো বাইনারি অপারেটর, যে সকল অপারেটরের সাথে দুটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে বাইনারি অপারেটর বলে। দেখো বাইনারি অপারেটরের মধ্যে আবার কয়েক প্রকারের আছে, অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস, তারপরে কি গুণ চিহ্ন, তারপরে কি রিলেশনাল অপারেটর, কি আছে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল ইকুয়াল, তারপরে কি আছে লজিক্যাল অপারেটর, দেখি এটা হলো অ্যান্ড, এটা হলো অর, তারপরে কি আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কি আছে সমান, তারপরে কি প্লাস সমান, এই প্লাস সমান মানে কি প্লাস সমান, এর মানে হলো ধরো এ প্লাস সমান মানে কি এটা হলো এ সমান এ প্লাস যে মানটা থাকবে সেটা, সামথিং যে মানটা থাকবে সেটা। তারপরে দেখো বিট ওয়াইজ অপারেটর, এটা কি অ্যান্ড, এটা হলো কি অর, বিট ওয়াইজ, এগুলো হলো বিট ওয়াইজ, এক বিট বাই এভাবে কাজ করবে। তারপরে দেখো তারপরে কি আছে অ্যারিথমেটিক অপারেটর, ওই যে আমরা উপরে যেটা পড়লাম সেটারই আবার ভাগ আছে। দেখো অ্যারিথমেটিক অপারেটর প্রোগ্রামে গাণিতিক কাজ করার জন্য যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এ সকল যে অপারেটর ব্যবহার করা হয় তাকে অ্যারিথমেটিক অপারেটর বলে। তার মানে কি আমরা প্রোগ্রামের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ কাজ করার জন্য যে অপারেটর ব্যবহার করি তাকে অ্যারিথমেটিক অপারেটর বলে। এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়লে পারবে যে ভাগশেষের জন্য, ভাগের জন্য। তারপরে দেখো রিলেশনাল অপারেটর, প্রোগ্রামে দুটি অপারেন্ডের মধ্যে বিভিন্ন সম্পর্ক, যেমন একটা সংখ্যা ছোট না বড়, তারপরে বড় না সমান, এগুলো বোঝাতে যে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়, মানে এগুলো ব্যবহার করতে আমরা এগুলোর জন্য মানে ছোট না সমান, বড় না সমান, এগুলো কাজ করার জন্য আমরা যে অপারেটর ব্যবহার করি তাকে রিলেশনাল অপারেটর বলে। এই যে দেখো লেস দেন আছে, গ্রেটার দেন অর ইকুয়াল আছে, তারপরে ইকুয়াল আছে, এগুলো আর কি। তারপরে দেখো আমরা কি পড়বো লজিক্যাল অপারেটর। দেখো লজিক্যাল অপারেটর জিনিসটা কি, প্রোগ্রামে বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন যেমন লজিক্যাল অর অ্যান্ড নট সম্পূর্ণ করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে লজিক্যাল অপারেটর বলে। লজিক্যাল কি, ধরো এই যে ধরো আমরা ওরের কাজ করতেছি মানে কি যুগের কাজ করতেছি, আবার কি এন্ডের কাজ করতেছি তার মানে কি আমরা গুণের কাজ করতেছি, এই যে লজিক্যাল কাজগুলো আমরা করতেছি, লজিক্যাল নট আছে, তো এগুলা যে কাজ করতেছি এগুলো হলো লজিক্যাল অপারেটর। তারপর নিচের দিকে দেখো কি আছে অর অপারেটর, লজিক্যালের ক্ষেত্রে অর আছে, এন্ড আছে, আর কি নট আছে। এখন আমরা এগুলা দেখব। দেখো ওর কিভাবে কাজ করে, দেখো অর অপারেটরের ক্ষেত্রে বাম পক্ষে একটি শর্ত এবং ডান পক্ষে একটি শর্ত থাকলে যদি দুটি শর্তের কম পক্ষে একটি সত্য হয় তাহলে অর সহ পুরো শর্তটি সত্য হবে, দুটি শর্তই যদি মিথ্যা হয় তাহলে পুরো শর্তই মিথ্যা হবে। মানে কি অর অপারেটরের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হলো কি যদি দুই পাশে দুইটা শর্ত থাকবে, দুইটার মধ্যে যদি দুইটাই সত্য হয় তাহলে ওর অপারেটর সত্য, যদি একটা সত্য হয় তবুও ওর অপারেটর সত্য, কিন্তু যদি দুইটাই মিথ্যা হয় তাহলে ওর অপারেটর মিথ্যা হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা দেওয়া আছে, এতে এ একটা টেবিল, বি একটা, আর হলো এ ওর বি, এই তিনটার মধ্যে আমরা এখন রিলেশন দেখবো ওর অপারেটরের। দেখো এখানে কি আছে ট্রু সত্য আছে, বি এর মধ্যেও সত্য আছে, তাহলে কি এটা সত্য হবে। তারপরে কি এখানেও সত্য আছে, এখানে কি আছে মিথ্যা, তার মানে কি এখানে সত্য। আমরা প্রথমেই বলছি যে অর অপারেটরের ক্ষেত্রে একটা শর্ত সত্য হলেই পুরা শর্তটা সত্য হবে। দেখো আবার কি বলছিলাম আমরা যে দুইটা শর্তই যদি ফলস হয়, মিথ্যা হয়, তাহলে কি হবে পুরা শর্তটাই মিথ্যা হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে যে অর অপারেটর কিভাবে কাজ করে, সামনে কিন্তু লাগবে অর অপারেটর কিভাবে কাজ করে, এটা মাথায় রাখতে হবে। দেখো এন্ড অপারেটর, এখন আমরা এন্ড অপারেটর দেখবো, এন্ড অপারেটর কিভাবে কাজ করে। এন্ড অপারেটর হলো একদম অর অপারেটরের উল্টো। যেমন এন্ড অপারেটর কিভাবে কাজ করে, যে দুইটাই যদি সত্য হয় তবেই সত্য, তাছাড়া বাকি সবগুলা মিথ্যা।
এটা মাথায় রাখতে হবে। দেখো অ্যান্ড অপারেটর, বাম পক্ষে একটি শর্ত ডান পক্ষে একটি শর্ত থাকলে যদি দুটি শর্তই সত্য হয় তাহলে পুরো এক্সপ্রেশনটি সত্য হবে। যে কোনো একটি বা দুটি শর্ত যদি মিথ্যা হয় তাহলে পুরো শর্তটি মিথ্যা হবে। তার মানে কি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি একটাও মিথ্যা হয় তবুও সেটা মিথ্যা হবে, কিন্তু অর অপারেটরের ক্ষেত্রে একটা মিথ্যা হলেও কিন্তু সেটা মিথ্যা হয় না। দুইটাই যদি মিথ্যা হয় কেবল ওরের ক্ষেত্রে তাহলেই সেই শর্তটা মিথ্যা হয়, কিন্তু এন্ডের ক্ষেত্রে একটা মিথ্যা হলে তারপরেও কিন্তু শর্তটা মিথ্যা হয়ে যায়। দেখো এখানে আছে, দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে কি ট্রু আছে, এখানে ট্রু আছে, ট্রু। তার মানে কি এন্ড ওভারের ক্ষেত্রে দুইটাই ট্রু থাকলে সেটা একমাত্র ট্রু, আর বাকিগুলো সব ফলস। দেখো বাকিগুলো এখানে ফলস আছে, ট্রু আছে, ফলস ট্রু ফলস ফলস, তার মানে কি সবগুলাই ফলস। জাস্ট এটা মাথায় রাখতে হবে যে দুইটাই যদি ট্রু হয় তবেই এন্ড অপারেটরের ক্ষেত্রে ট্রু হবে। দেখো এরপরে আমরা দেখব নট অপারেটর। নট অপারেটরটা কিভাবে কাজ করে দেখো। নট অপারেটর কি, নট মানে হলো কি ওইটা যা আছে তার উল্টোটা হবে। নট মানে যা আছে তার উল্টোটা হবে, মাথায় রাখতে হবে। দেখো নট অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে, মানে কি নট অপারেটরের ক্ষেত্রে শুধু একটাই থাকবে, শর্ত থাকবে। শর্তটি সত্য হলে পুরো শর্তটি, দেখো শর্তটি সত্যি হলে পুরো শর্তটি মিথ্যা, মানে কি উল্টা। যদি শর্তটি সত্য হয় তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে নট ব্যবহার করলে পরা। দেখো এখানে আমরা দিচ্ছি ট্রু যদি থাকে তাহলে সেটা ফলস হবে, আর যদি ফলস থাকে সেটা ট্রু হবে। এই যে দেখো চিহ্ন, এগুলো একটু খেয়াল রাখবা চিহ্নগুলা। তারপরে দেখো তারপরে আমরা কি দেখব, আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে তোমরা কিন্তু বুঝতেছো যে অ্যাসাইন করা, জিনিসটা কি করা, অ্যাসাইন করা। দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর হলো প্রোগ্রামে ব্যবহৃত একটি অপারেটর যার কাজ কোনো ভেরিয়েবলের মান সেট করা বা সংরক্ষণ করা। মানে কি অ্যাসাইন করা মানে কি, ধরো মানে আমাদের ধরো কলেজের মধ্যে কি দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, মানে কি আমাদের উপরে একটা জিনিস দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই কাজটা অ্যাসাইনমেন্ট আকারে করে আমাদের জমা দিবা। কিন্তু এখানের যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আছে, ধরো ভেরিয়েবল, আমরা তো জানি ভেরিয়েবল কি, আগের ক্লাসে আমরা দেখছি। তো ভেরিয়েবলের মধ্যে আমরা একটা মান, ধরো এ যদি একটা ভেরিয়েবল হয়, এ একটা ভেরিয়েবল, এটা সমান আমরা ধরলাম 5, তাহলে কি এ ভেরিয়েবলের মান আমি 5 অ্যাসাইন করলাম, তার উপরে আমি বসায় দিলাম যে এ এই প্রোগ্রামিংয়ে তোমার মান হইল গিয়া 5। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, এই যে অ্যাসাইন করে দেওয়া। তারপরে দেখো এখানে কিছু কথা লেখা আছে। সাধারণত সমান চিহ্নকে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসাইনমেন্ট অপারেটর। না আমরা যদি বলি x = 10, তখন এর অর্থ হলো 10 মানটি x নামের ভেরিয়েবলের ভেতরে রাখা হচ্ছে। আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন কি প্লাস, তারপরে কি প্লাস সমান, মাইনাস সমান, তারপরে ইনটু ইকুয়াল, তারপরে কি ভাগ সমান, মানে এগুলো আরও যে অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক ধরনের হতে পারে, যেগুলো একসাথে হিসাব করা এবং মান সংরক্ষণের কাজ করে। মানে এগুলো কি করে, এটার কাজ কি যে এরা একসাথে হিসাব করে এবং মান সংরক্ষণ করে। অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করলে কোড ছোট, পরিষ্কার এবং বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছো এটার সুবিধাটা কি, যে এই যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি তাহলে আমরা কোডটাকে ছোট, পরিষ্কার এবং বুঝতে সহজ হয় আমাদের জন্য। তারপরে আমরা কি দেখব, বিট ওয়াইজ অপারেটর। দেখো আমরা এখন দেখব বিট ওয়াইজ অপারেটর। সি প্রোগ্রামিংয়ে বাইনারি ডাটা তো বুঝো, এগুলো হলো বাইনারি, 0 1 1 0 0 1 1 1, এগুলো হলো বাইনারি ডাটা। 0 এবং 1 দিয়ে যা প্রকাশ করা হয় তাই হলো বাইনারি ডাটা, মাথায় রাখতে হবে কিন্তু। দেখো এখানে কি কিছু বলা হয়েছে, যে যেমন অ্যান্ড অর, নট, এক্স অর, লেফট শিফট, রাইট শিফট সম্পূর্ণ করার জন্য বিট ওয়াইজ অপারেটর ব্যবহার করা হয়। এই দেখো চিহ্নগুলো দিয়ে দিছে, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অ্যান্ড, তারপরে কি বিট ওয়াইজ এক্সঅর, বিট ওয়াইজ লেফট শিফট মানে কি, লেফট মানে বুঝতেছো বাম দিকে সরে যাবে, বাইনারি সংখ্যাটা বাম দিকে সরে যাবে, আর রাইট শিফট মানে কি ডান দিকে সরে যাবে, মাথায় রাখবা। দেখো এখন আমরা দেখব টার্নারি অপারেটর। আমরা কি দেখব, টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হলো প্রোগ্রামিংয়ের এই চিহ্নটা দ্বারা কি বুঝাইছে জানো, যে মানে ওখানে দুইটা শর্ত থাকবে, একটা না হলে আরেকটা হবে। প্রশ্নবোধক দিয়ে বুঝাইছে যে ওখানে দুইটা শর্ত ক্রিয়েট করা থাকবে, যদি প্রথমটা সত্য না হয় দ্বিতীয়টা সত্য হবে। দেখো প্রোগ্রামিংয়ের একটি ছোট ও সহজ শর্তযুক্ত অপারেটর যা
ইফ ইলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয়। এটি মূলত 3টি অংশে নিয়ে গঠিত। যেমন শর্ত, প্রথমটা হলো শর্ত থাকবে। শর্ত যদি সত্য হয় তাহলে একটা মান প্রকাশ করবে, যদি একটা শর্ত সত্য হয় একটা মান প্রকাশ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে আরেকটা মান প্রদর্শন করবে। শর্ত যাচাই করে সঙ্গে সঙ্গে ফলাফল দেয়, মানে কি শর্তটা যাচাই করার পরই আমাদেরকে ফলাফলটা প্রদর্শন করে। তারপরে কি লেখছে দেখো, আমরা যদি এগুলো ব্যবহার করি, টার্নারি অপারেটর ব্যবহার করি, তাহলে আমাদের কোড কি হয়, ছোট হয়, পরিষ্কার হয় এবং দ্রুত লেখা যায়। সাধারণ ও সহজ সিদ্ধান্ত নেওয়ার কাজে টার্নারি অপারেটর খুবই উপকারী। দেখো ধরা যাক আমরা এখানে একটা উদাহরণ দেখব টার্নারি অপারেটরের একটা ছোট্ট উদাহরণ দেখব। দেখো ধরা যাক একটি সংখ্যার মান 10, একটা সংখ্যার মান আমরা 10 নিচ্ছি। আমরা জানতে চাই সংখ্যাটি 5-এর চেয়ে বড় কিনা। মানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, একটা ভেরিয়েবলের মান, ধরো এই যে এখানে এ সমান দেওয়া আছে, এ সমান আমরা 10 নিছি। এখন এই 10টা 5-এর চেয়ে ছোট না বড় সেটা আমাদের টার্নারি অপারেটরের মাধ্যমে দেখাতে হবে। দেখো আমরা এখন যদি দেখি স্ট্রিং রেজাল্ট এ গ্রেটার দেন অর ইকুয়াল 5 প্রশ্নবোধক চিহ্ন। এখন বড় না ছোট, দেখো এ গ্রেটার দেন 5, এই মানটা কি 5-এর চেয়ে বড়? যদি বড় হয়, হ্যাঁ আমরা তো জানি এটা কি বড়, তাহলে কি এখানে এ গ্রেটার দেন 5 হলো শর্ত, মানে কি এটা হলো আমাদের শর্ত। তারপরে আমরা কি বলছিলাম, একটা শর্ত থাকবে, শর্ত যদি সত্য হয় একটা মান, এই শর্তটা যদি সত্য হয় তাহলে একটা মান। আমরা তো দেখতে পাচ্ছি যে শর্তটা সত্য, 10 5-এর চেয়ে বড়, শর্তটি সত্য হলে ফল হবে বড়। হ্যাঁ এখানে অবশ্যই বড়, তার মানে কি কম্পিউটারে আমাদের বড় প্রিন্ট করবে। আর মিথ্যা হলে হবে ছোট, কিন্তু এখানে কিন্তু মিথ্যা না, এখানে কিন্তু সত্য। এইভাবে টার্নারি অপারেটর ব্যবহার করে খুব সহজে ছোট সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা কি দেখলাম, টার্নারি অপারেটর। তারপরে দেখো আমরা দেখব হলো কন্ডিশনাল অপারেটর। দেখো কন্ডিশনাল অপারেটরটা কি, ওই টার্নারি অপারেটরের মতোই। দেখো সি প্রোগ্রামিংয়ে শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হয়। মানে আমরা তো আগে দেখলাম ভেরিয়েবল, তারপরে এক্সপ্রেশন, এগুলো আমরা তো দেখছি। তো এই ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসাবে নির্ধারণ যে আমরা করব, সেটার জন্য আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে থাকি। দেখো এখন কি আছে, এক্সাম্পল 1 এক্স পি দিয়ে এক্সাম্পল বোঝানো হয়েছে, 1 এক্সাম্পল 2 এক্সাম্পল 3। এখন এখানে কি বোঝানো হয়েছে যে এক্সাম্পল 1 যদি সঠিক হয় তাহলে এক্সাম্পল 2-তে যাবে, আর যদি এক্সাম্পল এটা যদি সঠিক না হয় তাহলে 3-এ যাবে, 2 যদি সঠিক না হয় তাহলে 3-এ যাবে। দেখো এখানে বলা আছে উপরের স্টেটমেন্টে প্রথমে এক্সাম্পল 1 সম্পাদিত হবে, এরপর এর মান 0 হলে অর্থাৎ সত্য হলে এক্সাম্পল 2 সম্পাদিত হয় এবং এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারিত হয়, আর এই মান 0 বা মিথ্যা হলে এক্সাম্পল 3 সম্পাদিত হয় এবং এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারিত হয়। মানে বুঝতে পারতেছো যে যদি এক্সাম্পল 1 এটা যদি সত্য হয় তাহলে এখানে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে যাবে। মানে এগুলা একটু রিডিং দিলে পরে এখানে সহজ করে বলে দেওয়া আছে, মানে সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য দেওয়া আছে। তোমরা জাস্ট একবার রিডিং দিলে পরে সহজে বুঝতে পারবো। আমি যা বলছি এটার সাথে মিল রাখবা, দেখবা যে একদম ক্লিয়ার। তারপরে দেখো কিওয়ার্ড, আমরা যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি তার তো নিজস্ব কিছু কিওয়ার্ড থাকবে, এটাই তো স্বাভাবিক যে আমরা একটা জিনিস নিয়ে কাজ করতেছি তার নিজস্ব কিছু বিল্ড-ইন কিওয়ার্ড আছে, বিল্ড-ইন কিওয়ার্ড যেটা সেখানে কাজ করার জন্য সুবিধার্থে ব্যবহার করা হয়। দেখো কিওয়ার্ড, প্রত্যেক প্রোগ্রামিং ভাষায় নিজস্ব কিছু সংক্ষিপ্ত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয়। দেখছো কিছু সংরক্ষিত নিজস্ব কিছু শব্দ আছে ব্যবহার করা হয়, এই সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ড বলে। এই সংরক্ষিত শব্দগুলোকে কি বলে, কিওয়ার্ড বলে। সি প্রোগ্রামে 32টি সংরক্ষিত ওয়ার্ড আছে, তার মধ্যে এখানে কিছু দেওয়া আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো ইন্টিজার আছে, ফ্লোট আছে, গোটু আছে, প্রিন্টএফ আছে, ডাবল আছে, তারপরে কি ক্যারেক্টার আছে, ফর আছে, ইফ ইলস, কন্টিনিউ, সাইন্ড, ভয়েড, হোয়াইল, সুইচ, ডো, আরও অনেক ধরনের আছে, সেগুলো তোমরা একটু দেখবা। এগুলো স্ট্রিং আছে, এগুলো একটু দেখবা, দেখলে পরে বুঝতে পারবা। এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট, বাকি ওরকম লাগে না। কিওয়ার্ড সমূহ ব্যবহারের
সুনির্দিষ্ট নিয়ম আছে, এর সামান্য ভুল হলে প্রোগ্রাম ভুল ফলাফল দিতে পারে। কিওয়ার্ড সমূহে প্রতিটি বর্ণ ছোট হাতের অক্ষর, তার মানে কি ছোট হাতের অক্ষরে ব্যবহার করছে, তার মানে এটা কি কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ তো বুঝতেছো যে ছোট হাতের বড় হাতের ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটা একসাথে ব্যবহার করা যাবে না, মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমরা কি দেখব, ইনপুট আউটপুট স্টেটমেন্ট। ইনপুট আউটপুট স্টেটমেন্ট প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করে ডেটা ইনপুট করা হয়। দেখো আমরা কিন্তু এর আগে পড়লাম অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি, অ্যাসাইনমেন্ট অপারেটর কি দেখলাম। স্টেটমেন্টের সাহায্যে স্ক্যানএফ, প্রিন্টএফ ইত্যাদি ফাংশন ব্যবহার করে সহজেই ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট লেখা যায়। দেখছো, অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে সহজেই এই যে ইনপুট আউটপুট এগুলা লেখা যায়। প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে কোনো তথ্য দেওয়ার জন্য ডেটা সরবরাহ করতে হয়। প্রোগ্রামে 3 পদ্ধতিতে ইনপুট দেওয়ার ব্যবস্থা আছে। মানে আমরা ধরো কম্পিউটারকে ইনপুট দেব, তো ইনপুট তো আমরা সরাসরি চাইলেই তো দিতে পারতেছি না, তো এটারও তো কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর হলো ইনপুট দেওয়ার প্রসিডিউর হলো কত, তিন ভাবে দেওয়া যায়। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আমরা অ্যাসাইন করে দিতে পারবো, এক বা একাধিক বর্ণ একসাথে দিতে পারবো, ফরম্যাটেড ইনপুট দিতে পারবো। দেখো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হলো প্রোগ্রামিংয়ের এমন একটি স্টেটমেন্ট যার মাধ্যমে কোনো ভেরিয়েবলের মধ্যে মান রাখা হয়। আমরা তো আগেই বললাম যে এই সমান চিহ্ন অ্যাসাইনমেন্ট অপারেটরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে কি করে, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা মান নির্দিষ্ট করে দেই ব্যবহার করে ডান পাশের মান বাম পাশের ভেরিয়েবলে বসানো হয়। এটি প্রোগ্রামিংয়ে ডেটা সংরক্ষণ ও পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক বা একাধিক বর্ণ পড়া, মানে আমরা যদি এক বা একাধিক বর্ণ পড়তে চাই, দেখো আমাদের যদি এ বি সি এটা একটা স্ট্রিং দেওয়া আছে, এখন যদি আমরা সব কয়টা একসাথে পড়তে চাই তাহলে সি প্রোগ্রামিংয়ে গেট ক্যারেক্টার CHAR কমান্ড ব্যবহার করা হয়। একাধিক বর্ণ পড়ার জন্য সি প্রোগ্রামিংয়ে গেটস কমান্ড ব্যবহার করা হয়। মানে কি, দেখো আমরা যদি এখানে একটি করে বর্ণ পড়তে চাই তাহলে আমরা ব্যবহার করব গেট ক্যারেক্টার CHAR। তাহলে আমরা ধরো আমরা এ পড়বো, তাহলে আমরা এই কমান্ডটা দিব। আর যদি আমরা চাই এই পুরা স্ট্রিংটাকে আমরা একসাথে পড়বো, তাহলে আমাদের গেটস এই কমান্ডটা ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পারতেছো যে আমরা যদি মানে একটা করে পড়তে চাই ইন্ডিভিজুয়ালি, প্রথমে এ তারপরে বি তারপরে সি, তাহলে আমরা ব্যবহার করব গেট ক্যারেক্টার। আর হলো আমরা যদি একসাথে পুরাটাই পড়তে চাই তাহলে আমরা গেটস এই কমান্ডটা ব্যবহার করব। তারপরে এখানে কি দেওয়া আছে, ফরম্যাটেড ইনপুট স্ক্যানএফ কমান্ড অপারেটর বা ব্যবহারকারীর নিকট হতে প্রোগ্রাম চলাকালীন যে কোনো ধরনের ডেটা ইনপুট নিতে হলে সি প্রোগ্রামিংয়ে স্ক্যানএফ ব্যবহার করতে হয়। তার মানে কি, ধরো আমরা তো আগে থেকেই যদি সেখানে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখে দেই সেটা তো আমরা রাখতে পারলাম, কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে যায় যদি আমাদের কাছে কোনো একটা ইনপুট চাই সেটা তো আমাদেরকে দিতে হবে। যে আমরা যদি একটা প্রোগ্রাম লিখলাম যে একটা সার্টেন সময় পরে গিয়ে আমাদের কাছে সে ইনপুট চাবে যে তুমি ধরো দুইটা সংখ্যা ভাগ করতেছো, সেই ভাগের ক্ষেত্রে তুমি বলে দিছো প্রোগ্রামের মধ্যে যে যখন প্রোগ্রামটা রান হবে তখন আমার কাছে একটা ইনপুট চাবে, দুইটা সংখ্যা যাবে, প্রথমে একটা যাবে পরবর্তীতে আরেকটা যাবে। তো প্রথমে তো একটা সংখ্যা চাইলো আমরা দিলাম, দ্বিতীয়তে আরেকটা চাইলো আমরা দিলাম। তো এটা আমরা কার মাধ্যমে কিভাবে দিব, স্ক্যানএফ। এই যে স্ক্যানএফ কমান্ডটা তোমরা দেখতেছো, এর মাধ্যমে আমরা এই ইনপুটটা দিয়ে থাকি, এই চলক হিসেবে মেমোরিতে সংরক্ষিত থাকে। ঠিক আছে, দেখো এরপরে দেখো আউটপুট স্টেটমেন্ট। ইনপুট দেখলাম, এখন আমরা দেখব আউটপুট স্টেটমেন্ট। দেখো কম্পিউটারের মনিটরে কোনো প্রোগ্রামিংয়ের ফলাফল দেখার জন্য যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তার মানে কি, মানে আমরা ইনপুট দিলাম তাহলে আমরা তো একটা জিনিস দেখতে চাইবো, আউটপুটটা দেখতে চাইবো। এই আউটপুটটা দেখার জন্য আমরা যে স্টেটমেন্টগুলো ব্যবহার করব সেটা এখানে দেওয়া আছে। দেখো আউটপুট স্টেটমেন্ট এখানে কিছু দেওয়া আছে, এক বা একাধিক বর্ণ লেখা। দেখো আমরা যদি মানে একটি বর্ণ লেখার জন্য সি প্রোগ্রামিংয়ে পুট ক্যারেক্টার কমান্ড ব্যবহার করা হয়। মানে আমরা ধরো এই যে ABC দিয়ে যদি আবার দেখাই ABC, এখন আমরা কম্পিউটারের মধ্যে শুধু একে দেখাবো, তাহলে আমরা এটা ব্যবহার করব। আর যদি আমরা এই পুরাটাকে একসাথে দেখাতে চাই কম্পিউটারের মধ্যে, তখন আমাদের এই যে পুটস কমান্ডটা ব্যবহার করতে হবে। ইন্ডিভিজুয়ালি হইলে কি পুট ক্যারেক্টার, পুট CHAR। আর যদি আমরা পুরাটাকে একসাথে দেখাতে চাই তাহলে আমাদের পুটস কমান্ড ব্যবহৃত হয়। তারপর দেখো ফরম্যাটেড আউটপুট।
বিভিন্ন ডেটা টাইপের পরিবর্তনশীল মান ফলাফল হিসেবে প্রদর্শন করতে কি প্রিন্টএফ কমান্ড ব্যবহৃত হয়। মানে কি, মানে আমরা যে যে কাজটা আমরা করলাম তার যে ফলাফল আমরা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে দেখাবো, তার জন্য আমাদের প্রিন্টএফ কমান্ডটা ব্যবহার করতে হয়। মাথায় রাখবা, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনটার জন্য কি কাজ। দেখো তাহলে আমরা এখন নিচের দিকে দেখব কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, আমরা এই ক্লাসগুলো মূলত সাজিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আইসিটি ম্যাজিক যে বইটা দেখতে পাচ্ছ তার উপর বেস করে। এই আইসিটি ম্যাজিক বইটা যদি তোমরা নিতে চাও অবশ্যই রকমারি.com অথবা nahid24.com থেকে তোমরা নিতে পারবা। এই বইয়ের মধ্যে আইসিটিকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা চাইলে এটা কালেক্ট করে নিতে পারো। তাহলে তোমরা এই বইটা পড়ে এবং সাথে ভিডিওগুলো একসাথে দেখে যদি ক্লাসগুলো করতে পারো কম্বাইন করে, তাহলে দেখবা যে তোমরা আইসিটিতে অনেক ভালো করতেছো। ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। দেখো এখন আমরা দেখব কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা কি? কন্ট্রোল আমরা তো বুঝতেছি, কন্ট্রোল জিনিসটা কি? নিয়ন্ত্রণ করা। দেখো সি প্রোগ্রামিংয়ের স্টেটমেন্ট সমূহ সাধারণত পর্যায়ক্রমে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়, কিন্তু কখনো স্টেটমেন্ট সমূহ দুই বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয়, আবার কখনো শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট নির্বাহের প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে স্টেটমেন্ট সমূহ নির্বাহ প্রোগ্রামার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। দেখো কিছু প্রোগ্রাম থাকে যে সেটা চলতেই থাকবে, কোনো মানে আটকিতে চাইবে না। কিন্তু কিছু প্রোগ্রাম থাকে যে আমরা চাইলেই সেটা ব্রেক করে দিতে পারবো, যে এই জায়গায় যায় সেটা আটকে যাবে, শর্ত যুক্ত করে দিতে পারবো। মূলত আমরা শর্ত দিয়ে দিব যে সেই শর্তটা যদি পূরণ হয় তাহলে সে চলবে, যদি শর্তটা ফেইল হয়ে যায় তাহলে সে অফ হয়ে যাবে। সেটাই হলো কন্ট্রোল স্টেটমেন্টের কাজ। এখানে রিডিং দেওয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবা। সি ভাষায় কন্ট্রোল স্টেটমেন্টকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কন্ডিশনাল, একটা হলো লুপ। একটা হলো কন্ডিশন তুমি দিয়ে দিবা, আর একটা হলো লুপের মাধ্যমে। দেখো আমরা প্রথমে কি দেখব? কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহৃত হয়। মানে কি, শর্ত নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা কি করব? এই যে কন্ডিশনাল নিয়ে কাজ করব। এই স্টেটমেন্ট ব্যবহৃত শর্ত সত্য হলে এক ধরনের ফল পাওয়া যায়, আর মিথ্যা হলে আরেক ধরনের ফল পাওয়া যায়। মানে কি, শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের আউটপুট দিবে, আর যদি শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আরেক ধরনের আউটপুট দিবে। দেখো সি ভাষাতে সাধারণত 4 ধরনের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট পরিলক্ষিত হয়। কি কি? দেখো ইফ আছে, ইফ ইলস আছে, ইলস ইফ আছে, সুইচ আছে। এটা হলো নেস্টেড, মানে কি বেশি যদি থাকে সেক্ষেত্রে আমরা ইলস ইফ ব্যবহার করি। দেখো ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা আমরা নিচের দিকে দেখি। দেখো ইফ স্টেটমেন্ট প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য স্টেটমেন্ট মানে এনে বুঝতেছে যে শর্ত সাপেক্ষে, জিনিসটা হলো শর্ত সাপেক্ষে ব্যবহার করা হয়। ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইফ স্টেটমেন্টের পরে কোনো সেমিকোলন থাকবে না, মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি তুমি ইফ স্টেটমেন্টের পরে যদি তুমি সেমিকোলন ব্যবহার করো তাহলে সেই প্রোগ্রাম রান করবে না। সেটা হলো সিনট্যাক্স ইরর বলে, আমরা পড়ছিলাম আগের দিকে মনে হয় সিনট্যাক্স ইরর কাকে বলে। তো এটা হলো সিনট্যাক্স ইরর। আমরা যদি সেমিকোলন দেই, এই যে ইফ দিছি এখানে যদি সেমিকোলন দেই তাহলে কিন্তু এটা কাজ করবে না। তারপরে দেখো এখানে কি বলছে, ইফ এখানে একটা কন্ডিশন থাকবে, তারপরে কি, তারপরে হলো যে কাজটা করব সেটা থাকবে, তারপরে আবার কাজ করব সেটা থাকবে। মানে শর্তগুলো আমরা দিয়ে দিব, তারপরে আমরা স্টেটমেন্টগুলো দিয়ে দিব। দেখো ইলস ইফ কিভাবে কাজ করে। ইলস ইফ স্টেটমেন্ট সি প্রোগ্রামিংয়ে অন্যথায় অর্থে ইলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কন্ডিশন ট্রু হলে এক স্টেটমেন্ট নির্বাহ করে, আর ফলস হলে আরেক ধরনের স্টেটমেন্ট নির্বাহ করে। দেখো এখানে কিছু দিয়ে দিচ্ছি। ধর ইফ যদি এটা যদি সত্য হয়, ইফ যদি সত্য হয় এই স্টেট 1 এটা কাজ করবে। আর যদি ইলস মানে যদি ইফ যদি শর্ত এটা যদি পূরণ না করে তখন কি করবে? তখন এটা কাজ করবে। নিচের দিকে দেখো ইলস ইফ স্টেটমেন্ট। ইলস ইফ স্টেটমেন্টটা দেখো, নেস্টেড ইফ স্টেটমেন্ট প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহৃত
হয়। সি প্রোগ্রামিংয়ে অন্যথায় যদি অর্থে ইফ ইলস স্টেটমেন্টের সাথে ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট দেখো, প্রথমে ইফ যদি এটা যদি সত্য হয় এটা প্রিন্ট করবে, যদি এটা যদি শর্ত হয় এটা প্রিন্ট করবে, যদি এটা শর্ত হয় তাহলে এটা প্রিন্ট করবে। তারপরে যদি ওইগুলা যদি শর্ত যদি পূরণ না হয় তাহলে কি ইলস, অন্যথায় এইটা প্রিন্ট করবে। তারপরে দেখো আচ্ছা, সুইচ স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মানে কি, আমাদের অনেকগুলো স্টেটমেন্ট আছে, তার মধ্যে থেকে আমরা নির্দিষ্ট কয়েকটা স্টেটমেন্ট নিয়ে কাজ করব, তার জন্য আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। তো এই ক্ষেত্রে এই ইলস ইফের যে ব্যবহার আছে সেটাকে কমিয়ে আনার জন্য আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করি। এক্ষেত্রে যদি আমরা এখানে উদাহরণটা দেখি, এখানে এটার সিনট্যাক্সটা দেওয়া আছে, তো উদাহরণের মাধ্যমে আমি বুঝাইলে তোমরা দুইটা ক্লিয়ার বুঝতে পারবো। প্রথমে কি ডাটা টাইপ, দেখো আমরা ডাটা টাইপ দিছি যে ইন্টিজার ডে 2 মানে কি 2 নাম্বার। তারপরে কি এক্সপ্রেশন, সুইচের মধ্যে এক্সপ্রেশনের ডে দিছি, এখানে ভেরিয়েবল ডে, এখানে আমরা এক্সপ্রেশনের ডে দিছি। তারপরে কি কেস 1, দেখো কেস 1 এর ক্ষেত্রে কি প্রিন্ট হবে, সানডে, কিন্তু আমাদের এখানে কি বলা আছে 2, তাইলে সেটা হবে না, দেখো তাইলে সেটা হবে না, সেটা কাজ করবে না। তারপরে কেস 2তে আসবে, এখানে কেস 2তে আসবে, তারপরে এখানে কেস 2তে এসে কি করবে, প্রিন্ট মানডে, মানে কি এটা প্রিন্ট করবে। তো কেস 2 আমরা এখানে কত দিছি 2, এই ক্ষেত্রে কিন্তু এটা প্রিন্ট হবে, এটা কিন্তু আমাদের প্রিন্ট হবে, হওয়ার পরে কি ব্রেক দেওয়া আছে, তার মানে কি শেষ, এখানে এসে শেষ হয়ে যাবে। যদি আমরা এখানে 3 দিতাম তাহলে এখানে আসতো, এখানে আসার পরে কি এটা কাজ করতো, এটা প্রিন্ট করতো, তারপরে ব্রেক করে দিত। আর যদি আমরা এখানে 0 দিতাম, কোনো কিছু না দিতাম, তাহলে ইনভ্যালিড ডে, যে আমরা যে সবার শেষে ডিফল্ট হিসেবে একটা দিছি, এটা প্রিন্ট হয়ে প্রোগ্রাম শেষ হয়ে যেত। এটারই যে সিনট্যাক্সটা আছে সেটা এখানে দেওয়া হয়েছে, এই সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। দেখো তারপরে আমরা কি দেখব, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এতক্ষণ আমরা দেখলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, এখন আমরা দেখব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সি প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পাদন করার জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। লুপ স্টেটমেন্ট সাধারণত দুটি অংশ থাকে, একটা হলো লুপ বডি, একটা হলো টেস্ট কন্ডিশন। লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে লুপ স্টেটমেন্ট সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিস্ট কন্ট্রোল লুপ। দেখছো, দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হলো এক্সিস্ট কন্ট্রোল লুপ। নিচের দিকে আমরা দেখি দুইটার প্রকারভেদ। দেখো এন্ট্রি কন্ট্রোল লুপটা কি, এন্ট্রি কন্ট্রোল লুপে বডি নির্বাহ শুরুর আগে টেস্ট কন্ডিশন যাচাই করা হয়, কন্ডিশন শর্ত না হলে লুপ বডি সম্পাদিত হয় না। এন্ট্রি কন্ট্রোল লুপ নির্বাহের জন্য প্রধানত দুটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়, একটা কি ফর স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট। তার মানে কি এন্ট্রি কন্ট্রোল বলতে বুঝতেছো কি, যে প্রোগ্রাম শুরুর আগে কন্ডিশন যাচাই করে, মানে আমরা যে প্রোগ্রামটা করতেছি সেটা শুরুর আগে চেক করে নেবে যে শর্তটা সঠিক আছে কি না, যদি সঠিক থাকে তারপরে কাজ করা শুরু করবো। তো তার জন্য আমরা কি ব্যবহার করি, ফর এবং হোয়াইল যে লুপ আছে সেটা ব্যবহার করি, আর সেটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ। তারপরে কি এক্সিস্ট কন্ট্রোল লুপ, এই ক্ষেত্রে তাহলে কি হবে, তার বিপরীত, প্রোগ্রামটা আগে একবার চলবে, চলার পরে তারপরে হলো আমাদের যে ইটা আছে, লুপটা আছে, কন্ডিশনটা আছে, সেটা চেক করবে। দেখো এক্সিস্ট কন্ট্রোল লুপে প্রথমে একবার লুপ নির্বাহ হয়, তার মানে কি প্রথমে একবার লুপটা চলে, তারপর টেস্ট কন্ডিশন যাচাই করা হয়, টেস্ট কন্ডিশনটা তারপরে যাচাই করা হয়, একবার কাজ করার পরে। কন্ডিশন সত্য হলে লুপ বডি সম্পাদিত হয়, তার মানে কি কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপটা কাজ করে, কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না, তার মানে কি লুপ বডি কাজ করে না। এক্সিস্ট কন্ট্রোল লুপের স্টেটমেন্ট হলো ডো হোয়াইল কি এক্সিস্ট কন্ট্রোল লুপ, এটা মাথায় রাখবা। ডো হোয়াইল হলো এক্সিস্ট কন্ট্রোল, আর হলো এন্ট্রি কন্ট্রোল হলো ফর হোয়াইল। দেখো আমরা নিচের দিকে দেখি, সি প্রোগ্রামিংয়ে 3 ধরনের লুপ আছে, একটা হলো ফর লুপ, আর একটা হলো হোয়াইল লুপ, আর একটা হলো ডো হোয়াইল লুপ।
তিন ধরনের লুপ আছে। তো আমরা এগুলা এখানে দেখব, দেখার পরে আমরা এখানে এটা জাস্ট পড়বো, পড়ে জাস্ট বোঝার চেষ্টা করব। আমরা এর পরবর্তী ক্লাসে যে প্রোগ্রামগুলো আমাদের আছে সেগুলা আমরা কম্পিউটারের মাধ্যমে করে করে তোমাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, যেন তোমরা সহজেই বুঝতে পারো যে জিনিসগুলো আসলে কি ঘটতেছে। দেখো, ফর লুপ, ফর লুপ স্টেটমেন্ট। সি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদনের জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মানে কোনো স্টেটমেন্ট 2 বা তার বেশিবার সম্পাদনের জন্য ফর লুপ ব্যবহার করা হয়। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন গণনা সংখ্যা গণনা হয়। মানে কি, আমাদের একটা ভেরিয়েবল আগে নিতে হবে, তারপরে কি এরও ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলে। মানে কি, আমরা যেটা নিব ভেরিয়েবল সেটাকে কাউন্টার ভেরিয়েবল বলে ফর লুপের ক্ষেত্রে। ফর লুপ স্টেটমেন্ট এর ফরম্যাটটা দেখানো হলো। দেখো, কাউন্টার ডিক্লারেশন। প্রথমে কি আমাদের কাউন্টার ডিক্লারেশন করতে হবে। নিচে একটা উদাহরণ আছে, দুইটা একসাথে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো, এই যে এখানে তোমরা দেখো, তাহলে সহজে বুঝতে পারবা জিনিসটা। দেখো, কাউন্টার ডিক্লারেশন, এই যে আমরা কাউন্টার ডিক্লারেশন করছি, ইন্টিজার আই এটা আমরা ডিক্লেয়ার করে দিছি। তারপরে কি ফর লুপ, এই যে ফর দিলাম। তারপরে কি কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে কি এই যে কাউন্টার আমরা যে ভেরিয়েবলটা নিছি তার মান কি করব আমরা ডিক্লারেশন, মানে কি ডিক্লেয়ার করে দিব আমরা। তো ডিক্লেয়ার করে দিলাম আই সমান সমান 1। তারপরে দেখো কন্ডিশন, আমরা কি করব, কত দূর পর্যন্ত কাজ করব। যেমন আমরা এখানে যে কাজটা করতেছি যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আউটপুট দেখাও। দেখো, তাহলে আমরা 1 থেকে নিচে ইনিশিয়ালাইজ করছি, কত দূর পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে। দেখো, কন্ডিশন দিয়ে দিলাম আমি 5 পর্যন্ত। তারপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস আমরা আগেও পড়ছি ইনক্রিমেন্ট, তার মানে কি 1 করে বাড়বে আয়ের মান। তারপরে কি স্টেটমেন্ট, এই যে প্রিন্ট এফ স্টেটমেন্ট দিয়ে দিলাম, তারপরে রিটার্ন 0, শেষ। এটা হলো ফর লুপের ক্ষেত্রে। দেখো, এখানেও দেওয়া আছে কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার ঘুরবে, যদি ফলস হয় এক্সিস্ট হয়ে যাবে। তোমরা রিডিং দিলে পরে খুব সহজে বুঝতে পারবা। দেখো, কাউন্টার ডিক্লারেশনের অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার ভেরিয়েবল ঘোষণা করা হয়। সেন্ট্রালাইজ কাউন্টার ইনিশিয়ালাইজ অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয়। এই যে প্রারম্ভিক মানটা আমরা দিয়ে দিচ্ছি আই সমান সমান 1। কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে প্রতিবার আবর্তনে কাউন্টার ভেরিয়েবলের হ্রাস বা বৃদ্ধির মান নির্ধারণ করা হয়। দেখো, আমরা কি দেখলাম, ফর লুপ দেখলাম। এবার আমরা কি দেখব, হোয়াইল লুপ। দেখো, দেখো হোয়াইল লুপ, হোয়াইল স্টেটমেন্ট। সি প্রোগ্রামিংয়ে শর্ত সাপেক্ষে 2 বা ততোধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। লুপে প্রথমেই শর্তের মান পরীক্ষিত হয়, শর্ত সত্য হলে তবেই লুপ বডি সম্পাদিত হয়। মানে কি, প্রথমে আগে দেখবে যে কন্ডিশন ঠিক আছে কিনা, কন্ডিশন ঠিক থাকলে তবেই সেটা এক্সিকিউট হবে। দেখো, প্রথমে কি কাউন্টার ডিক্লারেশন, দেখো এই যে কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এই দেখো, আমরা এখানে দুইটা কাজ একসাথে করছি। আমরা এরকমও করতে পারতাম, ইন্টিজার আই কি করলাম, কাউন্টার ডিক্লেয়ার করলাম, এটা ডিক্লেয়ার করলাম। কাউন্টার ইনিশিয়ালাইজেশন আই সমান 1, দুইটা লাইন। এখানে আমরা এক লাইনে করছি, আমরা কাজের সুবিধার্থে এক লাইনে করি, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা 2 লাইনে করতে পারি। দেখো, তারপরে কি করছে, হোয়াইল কন্ডিশন, এই যে হোয়াইল লুপের মধ্যে আমরা কি দিছি, কন্ডিশনটা দিয়ে দিছি আয়ের মান যদি 5-এর চেয়ে ছোট অথবা সমান হয় এটা। তারপরে কি করছে আমরা স্টেটমেন্ট, এই যে দেখো স্টেটমেন্ট, স্টেটমেন্ট দিছি যে আয়ের মান প্রিন্ট করো। তারপরে আয়ের মান ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। তারপরে সেই লুপটা আবার চলে যাবে এখানে হোয়াইলের এখানে, আবার চলবে আবার চলবে, এইভাবে চলতে চলতে যখন তোমার 6 আসবে তখন এটা শেষ হয়ে যাবে। 5 পর্যন্ত কাজের জন্য আমরা এটা ব্যবহার করতেছি। দেখো নিচের দিকে দেখো, ডো হোয়াইল স্টেটমেন্ট, ডো হোয়াইল স্টেটমেন্ট। সি প্রোগ্রামিংয়ে শর্ত সাপেক্ষে 1 বা একাধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ডো স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ডো হোয়াইল স্টেটমেন্টের ফরম্যাট এখানে দেওয়া আছে। দেখো, ফরম্যাটের সাথে যদি আমরা এই জিনিসটা একটু মিলাই, দুইটা একসাথে, আচ্ছা এটা নিচে আছে, আমি এখানে জাস্ট তোমাদের বলতেছি। দেখো কি করব, প্রথমে
কাউন্টার ডিক্লারেশন আগেরগুলোর মতোই, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপরে ডো লুপ, এখানে স্টেটমেন্ট থাকবে। ডো এর মধ্যে থাকবে কি স্টেটমেন্ট, আর হোয়াইলের মধ্যে থাকবে কি কন্ডিশন। এই দুইটা জিনিস মাথায় রাখলেই তোমরা বুঝতে পারবা যে কি হচ্ছে এখানে। ডো এর মধ্যে থাকবে কি স্টেটমেন্ট, আর হোয়াইলের মধ্যে থাকবে কি কন্ডিশন। দেখো নিচের দিকে যাই, উদাহরণটা আমরা দেখি, উদাহরণটা দেখলে অনেকটাই বুঝতে পারবা। এই যে দেখো উদাহরণটা, দেখো উদাহরণটা আমরা কি করছি, ইন্টিজার আই সমান কি, এটা কি কাউন্টার ডিক্লারেশন করে দিছি আমরা, ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করেছি। তো ডো এর মধ্যে কি থাকবে স্টেটমেন্ট, এই যে আমরা স্টেটমেন্ট নিছি, যে স্টেটমেন্ট কি প্রিন্ট করবে এটা, তারপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি, আর হোয়াইলের মধ্যে আমরা কি করছি শর্তটা জুড়ে দিছি, তাই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তোমরা আশা করি সহজে এগুলো বুঝতে পারবা, যদি ভালো করে একটু বইটা পড়ো দেখবা অনেক সহজ করে দেওয়া আছে এগুলোর মধ্যে, কোনো কঠিন নাই এখানে, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়তে হবে জিনিসগুলো, পড়লে পড়াই সহজ লাগবে অনেক। দেখো এখন আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট এগুলো আমরা মানে শর্তগুলো দেখতেছি, স্টেটমেন্টগুলো আমরা দেখতেছি, তারপরে আমরা প্রোগ্রামগুলো করব। দেখো সি প্রোগ্রামে শর্তযুক্ত বা শর্তবিহীনভাবে কোনো স্টেটমেন্ট লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। কন্টিনিউ স্টেটমেন্ট শর্তযুক্ত ও শর্তবিহীন উভয়ভাবে ব্যবহার করা যায়, তবে শর্তবিহীন কন্টিনিউ স্টেটমেন্ট অসীম লুপের সৃষ্টি করে। দেখছো এই জিনিসটা মাথায় রাখবো যে শর্তবিহীন আমরা যদি শর্ত না দিয়ে দেই তাহলে সেটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, লুপ চলতেই থাকবে চলতেই থাকবে, আমাদের কম্পিউটারে মেমোরি মানে খেয়ে একদম শেষ করে দিবে। দেখো কন্টিনিউ স্টেটমেন্ট ইফ ইলস ফর হোয়াইল ইত্যাদি সারা সরাসরি কাজ করতে পারে না। তার মানে কি কন্টিনিউ স্টেটমেন্টটা সরাসরি কাজ করতে পারে না যদি না আমরা এগুলো ব্যবহার করি। কন্টিনিউ স্টেটমেন্টের ফরম্যাট এই যে কন্টিনিউ লেখার পরে জাস্ট সেমিকোলন, কন্টিনিউ লেখার পর জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দিলে এটার কাজ হয়ে যাবে। প্রোগ্রামের মধ্যে যদি এটা লেখো তাই হয়ে যাবে। দেখো আমরা এখানে একটা উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবা। দেখো ইন্টিজার আই আমরা কি ডিক্লেয়ার করে দিছি, এটা কিন্তু আমরা আগে দেখলাম। তারপরে দেখো এই যে লুপের মধ্যে ফর লুপের মধ্যে আই সমান সমান 1 এখানে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে এই যে এখানে দিয়ে দিলাম। তো যখন আমরা দিছি আই সমান সমান 3, দেখো আই সমান সমান যখন আমরা 3 দিছি মানে এই আই এর মানটা যখন 3 হয়ে যাবে তখন কি করবে, দেখো এখানে লেখা আছে আই সমান যখন 3 হবে কন্টিনিউ কাজ করে তখন। তার মানে এখানে আবার শর্ত দিছি যে আই সমান যখন 3 হবে তখন কন্টিনিউটা কাজ করবে। আর কন্টিনিউ কাজ করার মানে কি যে ওই সংখ্যাটা কি করবে না, ওই সংখ্যাটা আর করবে না, প্রিন্ট করবে না। এই সংখ্যাটা যখন আসবে তখন কন্টিনিউ মানে কি চলমান, আবার চালাও, এটা প্রিন্ট করা যাবে না। মানে আই সমান যখন 3 আসবে, আই সমান যখন 3 আসছে তখন কি হচ্ছে যে এই যে কন্টিনিউ যে স্টেটমেন্টটা আছে সেটা কাজ করা শুরু করছে। আর সেটা কাজ করার মানে কি যে 3টা প্রিন্ট হবে না, 3 ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে 1 2 4 5 এই সংখ্যাগুলো প্রিন্ট হবে। এখন এখানে আমি যদি আই সমান সমান 1 দিয়ে দিতাম তাহলে কিন্তু 1 প্রিন্ট হইতো না, এটা কিন্তু বাদ যাইতো। তখন আমাদের কি 2 3 4 এই বাকি জিনিসগুলো আমাদের প্রিন্ট হইতো। এগুলা মাথায় রাখতে হবে একটু যে কোনটার কাজ কি। তারপরে কি আছে ব্রেক স্টেটমেন্ট। কন্টিনিউ ব্রেক, কন্টিনিউ মানে কি সেটা মানে ওই কাজটা যেটা আমরা কন্টিনিউ সেট করে দিয়েছি সেটা ছাড়া বাকিগুলা কাজ করবে। কিন্তু যখন আমরা এই যে দেখো ব্রেক স্টেটমেন্ট করতেছি তো ব্রেকের ক্ষেত্রে আমরা কি করব, সেটার উল্টা কাজটা আমাদের ব্রেকের ক্ষেত্রে হবে। দেখো ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপ, এই যে লুপের ক্ষেত্রে ফর হোয়াইল ডো হোয়াইল। তার মানে কি কন্টিনিউ আমরা যে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলাম সেটা কোথায় ব্যবহার করছি, ইফ ইলস ইফ এগুলার ক্ষেত্রে। কিন্তু আমরা যে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব সেটা ব্যবহার করব আমরা ফর হোয়াইল ডো হোয়াইল অথবা সুইচ স্টেটমেন্টকে তাৎক্ষণিক বন্ধ করার জন্য। যখন প্রোগ্রাম চলার সময় ব্রেক স্টেটমেন্টে পৌঁছে যায় তখন লুপ বা সুইচে বাকি অংশ আর কার্যকর হয় না। ব্রেক মানে কি আমরা তো বুঝি বিরতি। তো আমরা কি করব যে যখন আমরা ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করতেছি তখন আমরা বলতেছি যে তুমি সেখানে প্রোগ্রামটাকে বন্ধ করে দাও, আর কাজ করতে হবে না। দেখো এটার যদি আমরা উদাহরণটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবা তোমরা। দেখো এই যে এখানে দেখো আমরা কি করছি, ইন্টিজার আই ডিক্লেয়ার করে দিছি, তারপরে এখানে ইনিশিয়ালাইজ করে দিছি। এখন কি আই সমান সমান 3 মানে কি
আই এর মান যখন 3-তে চলে যাবে, এখানে কত 1 আছে, তারপরে কত হবে আই সমান কত হবে 2, যখন আই সমান সমান 3 হয়ে যাবে, এই যে 3 যখন হয়ে যাবে তখন এই প্রোগ্রামটা আর চলবে না। তার মানে কি এখানে আউটপুট কত হবে 1 আর 2, এই দুইটা হলো আমাদের এই প্রোগ্রামের আউটপুট। এখন এখানে যদি আমরা 5 দিয়ে দিতাম তাহলে প্রোগ্রাম 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করার পর 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করে অফ হয়ে যাইতো, 5 আর প্রিন্ট হইতো না। দেখো নিচের দিকে যাই আমরা, নিচে কি আছে গো টু স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট, আমরা এটা দেখবো এখন। দেখো আমরা এখন দেখবো গো টু স্টেটমেন্ট। সি ভাষায় প্রোগ্রাম নির্বাহের নিয়ন্ত্রণ শর্তযুক্ত বা শর্তবিহীনভাবে এক স্টেটমেন্ট থেকে উপরে বা নিচে অপর কোনো স্টেটমেন্টের বা প্রোগ্রামের পূর্ব নির্ধারিত কোনো স্থানে স্থানান্তরের জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখন আমরা যে কাজ করতেছি, কাজ করার সময় যদি আমাদের মনে হয় যে একটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি এখন 5 নাম্বার লাইনে শিফট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে গো টু স্টেটমেন্টটা যে আছে সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সুইচ করে উপরে চলে যেতে পারবো, নিচে চলে যেতে পারবো। দেখো একটি নির্দিষ্ট শর্তের জন্য প্রোগ্রামের একটি নির্দিষ্ট অংশ পুনরাবৃত্তি করতেও গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। পুনরাবৃত্তি মানে কি, আবার ঘোরানোর জন্য, পুনরায় কাজ করার জন্য গো টু স্টেটমেন্টের ব্যবহার খুবই কম, এটা খুব কম ব্যবহার করা হয় আর কি, কারণ এটি প্রোগ্রামে জটিল ও বিভ্রান্তি সৃষ্টি করে। কারণ আমরা যদি প্রোগ্রামের মধ্যে এটা ব্যবহার করি তাহলে অনেক সময় এটা একটা মানে ঝামেলার সৃষ্টি করে আর কি, সঠিকভাবে যে সবসময় কাজ করে এরকম না, তার জন্য এটার ব্যবহার একটু কম। দেখো এটা কি লেভেল নেম, আমরা লেভেল নেমটা দিব, তারপরে গো টু লেভেল নেম, এই যে এখানে আমরা লেভেল নেমটা দিব, তারপরে গো টু দিয়ে এই লেভেল নেমটা আবার এখানে দিয়ে দিব। আমরা যদি এখানে যদি সেট করে দেই যে এ বি সি, তাহলে আমরা যখন গো টু স্টেটমেন্টটা লিখবো তখন এখানে এ বি সি দিয়ে দিব, এই যে হয়ে গেল গো টু স্টেটমেন্ট। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবা গো টু স্টেটমেন্টের। দেখো আমরা প্রথমে কি করছি, ইন্টিজার আই সমান সমান 1, এটা কি ডিক্লেয়ার করে দিছি, করে ইনিশিয়ালাইজ করে দিছি, আই এর মান 1, স্টার্ট দিয়ে দিছি। এই যে স্টার্ট এটা কি আমাদের লেভেল নেম, এই যে লেভেল নেম আমরা দিছি না, লেভেল নেম, এই যে লেভেল করে দিলাম আমরা স্টার্ট। তারপরে কি প্রিন্ট এফ, এখানে কি একটা স্টেটমেন্ট দিছি, এটা আস্তে আস্তে কি করবে প্রিন্ট করবে, শো করবে, ইনক্রিমেন্ট করে দিছি। ইফ আই সমান সমান আই লেস দেন অর ইকুয়াল, যদি 5 হয় তাহলে গো টু স্টেটমেন্ট। যখন এই শর্তটা আয়ের মান 5-এর চেয়ে ছোট অথবা সমান হবে তখন এই যে গো টু স্টেটমেন্টটা কাজ করবে, এটা কই চলে যাবে, স্টার্টে চলে যাবে, গিয়ে আবার চালু হবে, আবার এখানে আসবে, যতক্ষণ পর্যন্ত না এই শর্তটা পূরণ হয়। যখন এই শর্তটা পূরণ হবে তখন এটা কাজ করা বন্ধ করে দিবে। এখানে গো টু ব্যবহার করে প্রোগ্রামটি বারবার স্টার্ট লেভেলে ফিরে যাচ্ছে, এর ফলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হচ্ছে। তার মানে কি বারবার এখানে চলে যাব, আবার আসবে, প্রথমে কি হবে 1 প্রিন্ট হবে, তারপর যখন এখানে আসলো তারপরে 1 বাড়লো, এখানে গেল, আবার 2 প্রিন্ট হবে, তারপর এখানে আসলো শর্ত কি 2 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ 2 5-এর চেয়ে ছোট প্রিন্ট হলো, তারপর 3 আসবে, 3 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, এখানে আসবে স্টার্টে চলে গেল, কি হবে 3 প্রিন্ট হবে, তারপরে 3 1 বাড়লো 4 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, আবার এখানে চলে গেল স্টার্ট, তারপরে আবার এখানে আসলো, এসে এখানে প্রিন্ট হলো 4, তারপরে এভাবে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে এটা শেষ হয়ে যাবে। তারপরে দেখো আমরা কত দূর পর্যন্ত জানলাম, আমরা স্টেটমেন্টগুলো সম্পর্কে জানলাম, কন্ডিশনাল সম্পর্কে জানলাম, তারপরে যে আমাদের ইটা আছে, যে পার্টটা আছে সেটা হলো মূলত আমাদের একটু মানে ইয়ের মধ্যে কম্পিউটারে করে দেখাতে হবে। তারপরে এখানে আরেকটু জিনিস আছে, এটাও শেষ করে দেয়। দেখো সি ভাষায় প্রোগ্রাম রচনার জন্য সর্বপ্রথম যা জানতে হবে আমাদের, সি ভাষায় প্রোগ্রাম যে আমরা লিখবো তার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেগুলো কি হেডার ফাইল। দেখো এগুলো আমরা আগেও পড়েছি, এই যে ইনক্লুড স্টাডিও ডট এইচ, ইনক্লুড কনিও ডট এইচ, তারপরে কি মেন ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে, ভেরিয়েবল এবং ডাটা টাইপ এগুলো আমাদের জানতে হবে, যেগুলা ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট। তারপরে দেখো তারপরে যে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই দেখো এখানে কি আছে, যে প্রিন্ট, এটা কি স্ক্রিনে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, স্ক্যান এফ, তো স্ক্রিনে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় যদি মান দেওয়া না থাকে আর কি, যদি মান দেওয়া না থাকে আমরা মান এটার মাধ্যমে নিব আর কি, ইনপুট নিব। তারপরে গেটস, এটা কি ব্যবহার করে, এটা ব্যবহার করে রেজাল্টটা ভালোভাবে দেখানোর জন্য, রেজাল্ট মানে আউটপুট ভালোভাবে দেখানোর জন্য গেটসটা ব্যবহার করা হয়। যদি প্রথমে ইনক্লুড ডট কনিও ডট এইচ লিখা হয় তাহলে শেষে গেটস দিতে হয়। যদি আমরা এই হেডার ফাইলটা ব্যবহার করি প্রোগ্রামের মধ্যে তাহলে আমাদের গেটস এটা দিতে হবে।
দেখো তারপরে আমাদের যে পার্টটা আছে সেটা আমাদের আসলে কম্পিউটারে করে ল্যাপটপে করে তোমাদের মানে ভিজুয়াল করে দেখায় বোঝাতে হবে। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আমরা যে এই ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসটি আমরা মূলত সাজিয়েছি, এই যে বইটি দেখতে পাচ্ছ যে আইসিটি ম্যাজিক, এই বইটার উপর বেস করে আমরা ক্লাসগুলো সাজিয়েছি। তোমরা যারা এই বইটি কালেক্ট করতে চাও তারা অবশ্যই nahid24.com অথবা rokomari.com থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তোমরা যদি এই বইটা এবং ভিডিওগুলো একসাথে দেখে করতে পারো কম্বাইন করে, অবশ্যই তোমরা আইসিটিতে ভালো করবা। আর তোমরা যেহেতু ইউটিউবে ক্লাসগুলা দেওয়া হচ্ছে ফ্রিতে, তো তোমরা অবশ্যই সেগুলো দেখবা, অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা, বন্ধুদের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা